12 জুন 1962 মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর উপকূলে বসবাসরত অধিবাসীগণ আলকাট্রাজ দ্বীপ এবং এর আশেপাশে পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড এবং মার্কিন সেনাবাহিনী হেলিকপ্টার ও নৌযানের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করে। এসব নৌযান এবং হেলিকপ্টার ক্রমশই উপকূলের স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে এবং আশেপাশের দ্বীপগুলোতে 3 জন লোকের বিষয়ে স্থানীয়দের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহজনক মনে হলে তাদের ঘরবাড়িতে ঢুকে তল্লাশি করা হচ্ছে। ক্রমশ এই তল্লাশি অভিযানের আওতা বৃদ্ধি পাচ্ছে এবং সরকারি বিভিন্ন নিরাপত্তা সংস্থার লোকবলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এভাবে কয়েকদিন পুরো ক্যালিফোর্নিয়াতে ওই 3 জন ব্যক্তির খোঁজ করা হয় এবং সর্বশেষ ক্যালিফোর্নিয়া ও এর আশেপাশে জন অ্যাঙ্কলিন, ক্লিয়ারেন্স অ্যাঙ্কলিন ও ফ্রান্স মনিস নামে 3 ব্যক্তির ছবিটা নিয়ে তাদের ধরিয়ে দিতে সাধারণ মানুষের সাহায্য চাওয়া হয়। এরপরই পত্রপত্রিকাতে খবরটি বের হয় এবং সান ফ্রান্সিসকোর উপকূল থেকে 1.5 মাইল দূরে আলকাট্রাজ দ্বীপ অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা সম্পূর্ণ কারাগার থেকে এই 3 কয়েদির পালানোর বিষয়টি সবাই জানতে পারে। ফানি ফ্যাক্টর আজকের ভিডিওতে অমীমাংসিত আলকাট্রাজ জেল পালানোর রহস্যময় ঘটনাটি জানব। চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সমুদ্রে ট্রেজার আইল্যান্ড ও অ্যাঞ্জেলা আইল্যান্ডের মাঝে অবস্থিত আলকাট্রাজ মূলত 1850 সালে একটি দুর্গ। পাথরের উপর নির্মিত এই দুর্গটি 1909 সালে আমেরিকার মিলিটারি প্রিজন হিসেবে গড়ে তোলা হয়, যার নাম দেওয়া হয় ওই দ্বীপের নাম অনুসারে। 1934 সালে তা পরিণত হয় ফেডারেল প্রিজনে, যার নাম রাখা হয় আলকাট্রাজ ফেডারেল পেনিটেনশিয়ারি। 1963 সাল পর্যন্ত একই ছন্দে বন্দীদের আটক করার কাজটি করে গেছে এই আলোচিত কয়েদখানা। সেখানে ওই সময় সব ভয়ঙ্কর ব্যাংক ডাকাত, খুনি ও গ্যাংস্টার প্রধানদের আটক রাখা হতো। কারাগারের নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর ছিল। বার, দরজা, তালা, বৈদ্যুতিক সরঞ্জাম এবং অন্যান্য শারীরিক সুরক্ষার উপর ক্রমাগত নজরদারি করা হতো। কারাগারের চারপাশে 25 ফুট সুউচ্চ দেওয়াল ছিল, তার কিছু অংশ কংক্রিটের এবং বাকি অংশ মোটা কাটা তারের। এছাড়া সার্বক্ষণিক নজরদারি রাখার জন্য মোট 4টি ওয়াচ টাওয়ার ছিল পুরো কারাগার জুড়ে। সাধারণত দিনে 13 বার বন্দীদের গণনা করা হতো এবং কারাগারের সদর দরজাটি শক্ত ইস্পাত দিয়ে তৈরি করা ছিল, যা দিয়ে কোনো বন্দির পালানো কার্যত অসম্ভব ছিল। ডাইনিং হলে প্রতি 20 মিনিটে খাবার শেষে কাটা চামচ, ছুরি গণনা করা হতো, যাতে তার সম্ভব অস্ত্র হিসেবে ব্যবহার করা না হয়। এরপর ছিল এই জেলের সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা, সান ফ্রান্সিসকোর সমুদ্র। হিম, শীতল, ঠান্ডা পানি, বড় বড় ঢেউ এবং হাঙ্গরের বেশি বিচরণ ছিল এই অঞ্চলে। এই কারণে এই জেলকে আমেরিকার সর্বোচ্চ নিরাপত্তা সম্পূর্ণ কারাগার বলা হতো। কিন্তু তারপরও এই 3 জন কীভাবে আলকাট্রাজ কয়েদখানা থেকে পালানোর পরিকল্পনা প্রথম এসেছিল ফ্র্যাঙ্ক মরিসের মাথায়। মধ্যতীরে থাকা মরিসের অপরাধের তালিকাও বেশ দীর্ঘ এবং একই সাথে তার দীর্ঘ জেল কাটা এবং তার থেকে পালানোর অভিজ্ঞতা রয়েছে। সর্বশেষ 1960 সালে জানুয়ারিতে ব্যাংক ডাকাতির কারণে ধরা পড়ে এবং আলকাট্রাজে পাঠিয়ে দেওয়া হয় তার অতীত বিবেচনা করে। জন ও ক্লিয়ারেন্স অ্যাঙ্কেলিনকেও ব্যাংক ডাকাতির কারণে ওই একই কারাগারে পাঠানো হয়। 30-এর কোটায় থাকা 2 ভাই এর আগেও অন্য এক জেলে ছিলেন। মূলত সেই জেলেই ফ্র্যাঙ্ক মরিসের সাথে তাদের পরিচয় হয় এবং ওই জেল থেকে পালানোর চেষ্টা করায় তাদেরকে আলকাট্রাজে পাঠানো হয়। এই পরিকল্পনার চতুর্থ ব্যক্তি ছিলেন অ্যালেন ওয়েস্ট। 33 বছর বয়সী অ্যালেন অন্যদের মতো কুখ্যাত ছিল। 1961 সালের ডিসেম্বরে তারা 4 জন কারাগারে একসাথে হয়। হঠাৎ একদিন একটি করাত পড়ে থাকতে দেখে তাদের মাথায় পালানোর চিন্তা আসে। তারা জানতেন সামনের দিক দিয়ে কোনোভাবেই পালানো যাবে না, কারণ সেখানে স্টিলের দরজা কাটা কোনোভাবেই সম্ভব নয়। একই সাথে সহস্র পাহারাদারদের সংখ্যা সামনের দিকে বেশি। তবে সেলের নিচের দিকে থাকা ভেন্টিলেটর ভেঙে পেছনের দিকের পথ দিয়ে হয়তোবা পালানো সম্ভব, কিন্তু তারা যে ব্লকে থাকতো সেখানে ভেন্টিলেটর দিয়ে পালানো সম্ভব নয়। তাই তারা কারা কর্তৃপক্ষের কাছে বি ব্লকে স্থানান্তরিত হওয়ার আবেদন করেন এবং কারাগার নিয়ে অতি আত্মবিশ্বাসী কর্তৃপক্ষ তাদের আবেদন মঞ্জুর করে বি ব্লকে পাঠিয়ে দেয়। আলকাট্রাজ কারাগারের বন্দীদের স্বল্প মজুরিতে নানা ধরনের কাজ করতে হতো। মূলত এই কাজের ভেতরেই পেয়ে যায় পালানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি। ওয়েস্ট একজন ভালো নাপিত ছিলেন, তাই সহজে সেখান থেকে দামির জন্য চুল সংগ্রহ করেন। মরিস ছিলেন সব থেকে বুদ্ধিমান, রেইনকোট দিয়ে নৌকা বানানোর কৌশল সে জানত। তাই তারা কারাগারের কারখানা থেকে অল্প অল্প করে রেইনকোট চুরি করে। এভাবে তারা 50টি রেইনকোট চুরি করে। এছাড়া ভেন্টিলেটর ভাঙার যন্ত্রপাতি চুরি করে তারা। 1961 সালের ডিসেম্বর থেকে পরবর্তী 6 মাসে তারা ধীরে ধীরে এগোতে থাকে পরিকল্পনা মাফিক। জেলের মাঠ থেকে পাওয়া করাত, ডাইনিং থেকে চুরি করা চামচ এবং ভাঙা ভ্যাকুয়াম ক্লিনারের মোটর থেকে ড্রিল মেশিন বানিয়ে সেগুলি দিয়ে প্রথমে ভেন্টিলেটর ভাঙার কাজ শুরু করেন তারা। কাজটি ছিল সময় সাপেক্ষ, কারণ একবারে খুব বেশি ভাঙা যেত না তাদের হাতে বানানো সেসব যন্ত্র দিয়ে। সাথে ছিল ড্রিলের শব্দে পাশে কেউ বুঝে ফেলার সেই ভয়। তাছাড়া এগুলো তাদের লুকিয়ে রাখতে হতো। প্রতি রাতে তারা একটু একটু করে ড্রিল করতো আর ভেন্টিলেটরের কংক্রিট আলগা হয়ে আসতো। ড্রিল মেশিনের শব্দ রাখার জন্য মরিস জোর গলায় গান গাইতো আর বাদ্যযন্ত্র বাজাতো। দিনের বেলায় কার্ডবোর্ড, সুটকেস অথবা গিটার দিয়ে তারা ভেন্টিলেটরগুলো ডেকে রাখতো। একই সাথে তারা ডামি বানাতে শুরু করে। প্লাস্টার, রং, মানুষের চুল দিয়ে নিখুঁতভাবে বানানো হয় ডামিগুলো, যাতে কারা কর্তৃপক্ষকে চোখ ফাঁকি দেওয়া যায়।
ভেন্টিলেটর ভেঙে সেলের পিছনের অংশে একটা ইউটিলিটি করিডোর, যা সচরাচর নিরাপত্তারক্ষীদের নজরের বাইরে থাকে। করিডোর দিয়ে চলে আসা যায় সেল ব্লকের উপরের অংশে। সেখান থেকে ভেন্টিলেটর শ্যাফট বেয়ে উঠে গেল আলকাট্রাজের ছাদ। ভেন্টিলেটর ফুটো করা ও দামি বানানোর পাশাপাশি তারা 3 জন সেল ব্লকের উপরে ওই অংশে একটা ওয়ার্কশপ খুলে বসে। পাইপ ঠিক করবে তারা। যেহেতু জেলের সবাই নানা কাজ করতে হতো, তাই তারা এই কাজে অনুমতি পেয়ে গেল। সেই ওয়ার্কশপে তারা দিনের পর দিন পালানোর আসল প্রস্তুতিগুলো নেয়, জড়ো করে পালানোর জন্য নানা প্রয়োজনীয় জিনিসপত্র। ওখানে কি হচ্ছে কেউ যাতে বুঝতে না পারে, সেজন্য তারা ওয়ার্কশপটি পর্দা দিয়ে ডেকে দেয়। পর্দা দিলে ধুলোবালি বাইরে আসবে না, তাদের দেওয়া এহেন যুক্তি মোক্ষম বলে চলে। কিন্তু তাদের আসল উদ্দেশ্যকে কাজ করতে পারেনি। পালানোর জন্য সবথেকে দরকারি জিনিস ছিল নৌকা, যা তারা ওয়ার্কশপে তৈরি করে। প্রথমে রেইনকোট জোড়া লাগানো এবং সেখানে থাকা স্টিম পাইপ জোড়া লাগিয়ে সান ফ্রান্সিসকোর দীর্ঘ সাগর পাড়ি দেওয়ার মতো নৌকা তৈরি করে ফেলে। সাথে নৌকা চালানোর জন্য পরিত্যক্ত কাঠ দিয়ে বৈঠা বানায়। ছাদে উঠে কোন জায়গা দিয়ে নেমে সৈকতের কোন অংশ দিয়ে নৌকা বসালে কেউ দেখতে পাবে না, তাও তারা রেডি করে ফেলে হাতে বানানো একটা টেলিস্কোপ দিয়ে, যা তারা সেই ওয়ার্কশপে বানায়। সব প্রস্তুতি শেষ, এবার আসল কাজটা করার পালা। অনেক চিন্তাভাবনা করে তারা ঠিক করে 11 জুনই তা হবে পালানোর জন্য সবথেকে ভালো দিন। 11 তারিখ রাতে রুটিন মাফিক সেল চেক শেষ হয়েছে সব বন্দি সেলের ভেতর, এবং অনেকে হয়তো এরই মধ্যে ঘুমের রাজা চলে গেছে, শুধু 4 জন বাদে। কারণ আজ তাদের সেই অন্তিম মুহূর্ত, যার জন্য তারা 6 মাস টেজের প্রস্তুত করেছে। প্রত্যেকে নিজ নিজ সেলের ভেন্টিলেটরের উপরে থাকা অস্থায়ী প্লাস্টার সরিয়ে নিজেরা দেয়ালের পিছনের করিডোরে চলে যায়। কিন্তু অ্যালেন ওয়েস্ট কাজটি করতে পারে না, ভেন্টিলেটরের উপরে দেওয়া অস্থায়ী প্লাস্টার শক্ত হয়ে যাওয়ার কারণে। বাকি 3 জন দীর্ঘ অপেক্ষা শেষে অধৈর্য হয়ে ওয়েস্টকে রেখে রওনা করল উপরে ওয়ার্কশপের দিকে। পরিকল্পনা অনুযায়ী জন, ক্ল্যারেন্স ও মরিস সেল ব্লকের উপরে ভেন্টিলেটরের শেপ বেয়ে চলে আসে ছাদে, এবং দ্রুত তারা জেলের ব্লাইন্ড স্পটে চলে আসে। জায়গাটি ছিল দ্বীপের উত্তর পূর্ব পাড়, যার পাশেই রয়েছে একটি পাওয়ার প্ল্যান্ট, এবং সেখানে থেকেই তাদের নৌকা বসাতে হবে, কারণ এই জায়গা অন্ধকারে আচ্ছাদিত এবং সানলাইটের আলো একটু কম আসে। ছাদের সাথে থাকা রান্নাঘরের পাইপ বেয়ে তারা নিচে নেমে এলো এবং জেলের কাঁটাতারের বেড়া পার করে 3 জন পৌঁছে গেল ব্লাইন্ড স্পটে। এবার ভাসিয়ে দিল তাদের নৌকা গন্তব্য সান ফ্রান্সিসকোর বে পার করে স্থলভাগে। পরের দিন সকালে যখন সবাই ঘুম থেকে উঠে যার যার কাজ শুরু করে, তখনও তাদের ঘুমিয়ে থাকতে দেখে কারারক্ষীরা ভিতরে গিয়ে দেখে 3 জনের বিছানায় তাদের পরিবর্তে মানুষের মতো দামি রাখা। তা দেখে মনে হবে তারা ঘুমাচ্ছে। সাথে সাথে পুরো আলকাট্রাজে শোরগোল পড়ে যায়। শীঘ্রই তদন্ত শুরু করে FBI, US মার্শাল ও অন্যান্য তদন্ত সংস্থাগুলো, কিন্তু ওই 3 জনের কোনো হদিসই পাওয়া যায়নি। এর মাঝে অ্যালেন ওয়েস্ট স্বীকার করে তাদের পুরো পরিকল্পনা এবং নিজে দাবি করেন যে এই পরিকল্পনা নাকি তার ছিল। পুরো পরিকল্পনা অনুযায়ী তারা প্রথমে যাবে অ্যাঞ্জেল দ্বীপের দিকে। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে তারা ওই দ্বীপের বিপরীত দিকে যাত্রা শুরু করে মেরিন কাউন্টি দ্বীপে যাবে, এবং সেখানে পৌঁছে তারা একটি গাড়ি ও কিছু কাপড় চুরি করে পালাবে। পরিকল্পনার সময় দ্রুত মেরিন কাউন্টারে লোক পাঠানো হয়, কিন্তু পরবর্তী 12 দিনের মধ্যে এরকম কোনো চুরির হদিস সেখানে পাওয়া যায়নি। এর মাঝে পরবর্তী 2 সপ্তাহে এমন কিছু প্রমাণ পাওয়া যায় যা বলে তাদের যাত্রা সফল হয়নি। 12 জুনে একটি হাতে বানানো নৌকা পাওয়া যায় ওই আইল্যান্ডের কাছে, যা ওই 3 জনের বানানো বলে বোঝা যায়। এবং 14 জুন কিছু রেইনকোটে বানানো ব্যাগও পাওয়া যায়, তাতে অ্যাঙ্গোলিন পরিবারের ছবি ও হাতে লেখা চিঠি ছিল। 15 জুন কাছের সৈকতে পাওয়া যায় একটা লাইফ ভেস্ট, যা তাদের বলে প্রমাণিত হয়। পরীক্ষা করে জানা যায় তারা যদি সান ফ্রান্সিসকোর বের হিমশীতল পানিতে ডুবে যেত, তাহলে সর্বোচ্চ 2 ঘন্টা বাঁচতে পারত। তীব্রতর ঠান্ডা পানির কারণে তাদের তীরে পৌঁছানো সম্ভব নয়। অ্যালেন ওয়েস্ট তার বাকি সাজা 3টি আলাদা কারাগারে থেকে সম্পূর্ণ করেন। যদিও ছাড়া পাওয়ার পর 1967 সালে আবারও অন্য এক অপরাধের জন্য জেলে যান, এবং 1978 সালে তিনি মারা যান। FBI 1979 সালে 3 জন হদিস না পেয়ে অমীমাংসিতভাবে তদন্ত বন্ধ করে দেয়, কিন্তু US মার্শাল হাল ছাড়েনি। তারা তদন্ত চালিয়ে যায় যতক্ষণ পর্যন্ত তারা ধরা পড়ছে, বা তাদের মৃত্যুর সঠিক প্রমাণ পাওয়া যাচ্ছে, অথবা তাদের বয়স কমপক্ষে 99 বছর না হচ্ছে। কিন্তু 2010 সালে অ্যাঙ্কেলিনের এক ভাই রবার্ট দাবি করে তার সাথে অ্যাঙ্কেলিনের যোগাযোগ ছিল 1963 থেকে 1987 সাল পর্যন্ত। একইভাবে 2012 সালে অ্যাঙ্কেলিনের এক বোন দাবি করেন তারা জন অ্যাঙ্কেলিনের সাথে ফোনে কথা বলেছেন। এমনকি তারা নাকি ক্রিসমাস কার্ডও পেয়েছেন তাদের কাছ থেকে। তাদের ভাতিজা ডেভিড আরও অদ্ভুত একটা তথ্য সামনে নিয়ে আসে। তাদের দাদিবা নাকি প্রতি বছরই অ্যাঙ্কেলিনদের স্বাক্ষর একটি গোলাপ ফুল পেত। কিন্তু FBI ও অন্যান্য তদন্ত সংস্থা এর সাপেক্ষে কোনো তথ্য প্রমাণ পায়নি। সবাই হয়তো এই জেল পালানোর কথা ভুলেই যেত, যদি না 2013 সালের দিকে সান ফ্রান্সিসকোর পুলিশের হাতে একটি চিঠি না আসতো। বেনামে চিঠিতে লেখা ছিল, আমার নাম জন অ্যাঙ্কেলিন। আমি 1962 সালে জুন মাসে আমার ভাই ক্ল্যারেন্স ও ফ্র্যাঙ্ক মরিসের সাথে আলকাট্রাজ থেকে পালাই। বর্তমানে আমার বয়স 83 বছর এবং আমি খুবই অসুস্থ। আমার ক্যান্সার হয়েছে। হ্যাঁ, আমরা সেদিন পালাতে সক্ষম হই, তবে অক্ষত হবে না। চিঠিতে আরও লেখা ছিল যে তার 2 সাথী মরিস ও ক্ল্যারেন্স যথাক্রমে 2008 ও 2011 সালে মারা যায়। যদি আপনারা কথা দেন আমাকে অল্প সময়ের জন্য জেলে নিয়ে চিকিৎসা দেবেন, তাহলে একমাত্র ফিট চিঠি দিয়ে আমি আমার অবস্থান আপনাকে জানাবো।
এবং হ্যাঁ, সিরিজে নিছক ঠাট্টা না, সিরিয়াস। এরপর 2015 সালে হঠাৎ একটি ছবি ভাইরাল হয়। ছবিটি নাকি অ্যাঙ্কেলিন ভাইদের। এক ব্যক্তি বলে সে এই ছবিটি ব্রাজিলের একটি ফার্মে তুলেছিল পালানোর কয়েক বছর পর। পরবর্তীতে এফবিআই এটিকে ভাওতাবাজি বলে উড়িয়ে দেয়।